আচ্ছা, এখন তোমরা স্বভাবের উপর ভিত্তি করে আমরা যদি উদ্ভিদকে ভাগ করি তাহলে কয় ভাগে ভাগ করা যায়? স্বভাব বা হ্যাবিট 3 ভাগে, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। আমরা সবাই জানি তো, তাই না? এখন বিরুৎ জিনিসটা কি? বিরুৎ বা হার্ব এই জাতীয় উদ্ভিদগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই কাণ্ডটা খুব নরম থাকে, অর্থাৎ আমি যদি সেটাকে ধরি বা চাপ দিই খুব সহজে সেটা ভেঙে এসে পড়বে। এদের মূলগুলো খুব বেশি গভীরে যায় না, মাটির একেবারে উপরের দিকেই থাকে। খুব বেশি গভীরে যেহেতু যায় না সেহেতু দেখা যায় এসব উদ্ভিদগুলোকে তুমি যদি জোরে টান দাও তাহলে সেটা উঠে এসে পড়বে। যেমন বিভিন্ন শাক জাতীয় গাছ, যেমন লাল শাক, যদি তুমি টান দাও উদ্ভিদটাকে ধরে তাহলে পুরোটা মাটি সহ উঠে এসে পড়বে। এটা হচ্ছে বিরুৎ। তাহলে আমরা কি বুঝতে পারছি? স্বভাব বলতে আসলে কি বোঝায়? একটা উদ্ভিদের আকারটা কেমন হবে, উদ্ভিদের কাণ্ডটা কেমন হবে, উদ্ভিদের মূলটা কেমন হবে, এ সম্পর্কে যেই ধারণাটা আমরা পাচ্ছি, তাই না? এখন বিরুৎ যদি এরকম হয় তাহলে গুল্মটা কিরকম হবে? গুল্ম, এখন গুল্মর মধ্যে দেখা যায় যে এটার কাণ্ডটা বিরুতের থেকে একটু শক্ত, একটু কাষ্ঠল। তুমি যদি ওটাকে ভাঙতে চাও তোমার একটু বেশি শক্তি প্রয়োগ করতে হবে, খুব সহজে সেটা ভাঙা যাবে না। এছাড়া এদের মূলটা একটু গভীরেও চলে যায়, বিরুতের চাইতে মূল একটু বেশি গভীরে থাকে। আমি যদি বিরুৎ আঁকি হচ্ছে এরকম ভাবে, একটা ছোট একটা গাছ যার হাইট খুব কম হবে, মূলও খুব বেশি গভীরে যাবে না, এটা যদি আমার বিরুৎ হয় তাহলে আমার গুল্মটা হবে অনেকটা এরকম। গুল্ম জাতীয় উদ্ভিদগুলো সাধারণত ঝোপ ধরনের আমরা দেখতে পাই। আমরা অনেক রকমের পাতাবাহার দেখতে পাই গুল্ম ধরনের। তাছাড়া মনে করো গোলাপ গাছ বা রমন গাছ, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের গুল্ম জাতীয় এবং এর মূলটা আরেকটু বেশি গভীরে যায় এবং কাণ্ডটা একটু কাষ্ঠল হয়। বৃক্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাই গুল্মের চাইতে কাণ্ডটা একটু মোটা হয় এবং আরো বেশি শক্ত হয় এবং বৃক্ষের মূল হয় আরো গভীরে। প্রধান মূল থাকে, সেটা আরো গভীরে চলে যায় এবং গাছটা অনেক বড় হয়, লম্বা হয়। এটা আসলে একটা সাধারণ ধারণা যে যদি একটা গাছ বড় হতে হয় তাহলে সেই গাছটাকে ধরে রাখার জন্য অবশ্যই তার কাণ্ডটাকে একটু বেশি শক্ত হওয়া প্রয়োজন। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি বিরুৎ, যেটা হচ্ছে এটা, যার হাইট হবে ছোট, যার কাণ্ড হবে নরম, যার মূল খুব বেশি গভীরে যাবে না। এরপরে আছে গুল্ম, যেটার কাণ্ড বিরুতের চাইতে একটু শক্ত ধরনের এবং যার মূল আরেকটু গভীরে যাবে। এরপর আছে বৃক্ষ। বৃক্ষ জাতীয় উদ্ভিদ আমরা সবাই চিনি, তাই না? আশেপাশে যত বড় গাছ দেখি সবই আসলে বৃক্ষ জাতীয়। বৃক্ষ জাতীয়র মধ্যে বৈশিষ্ট্য কি? কাণ্ডটা খুব বেশি শক্ত এবং একটু মোটা হয়, গুল্মর চাইতে অবশ্যই একটু বেশি মোটা হয় এবং একটা প্রধান মূল থাকে, খুব মাটির অনেক গভীর পর্যন্ত সেটা যেতে পারে। আচ্ছা, আমি দেখি তোমরা কারা কারা আছো আমাদের সাথে লাইভ ক্লাসে। তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি। তোমরা যারা মাত্র লাইভ ক্লাসে জয়েন করেছো তারা তোমাদের কলেজের নাম কমেন্টে জানিয়ে দাও আর ভিডিওটা খুব দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের এখানে আমাদের সাথে আছে নিশি জেরিন, বিএনসি ঢাকা, আকিব মাহাথির, হাবিব রেহমান, জাহিদ মুন্না, ত্রিনা রহমান, এসআই আকাশ হালদার, জেরিন আনজুম মৌরি। ও কমার্সের স্টুডেন্ট, তাও আমাদের লাইভ ক্লাসটি দেখছে। এরপর আছে এসকে সজীব, ইব্রাহিম খলিল। এরপর আছে চিটাগাং বিজ্ঞান কলেজ থেকে এসআই, বিকর্নেসা নুন কলেজ থেকে আছে একজন, বিপুল রয় আছে রংপুর থেকে। ঢাকার বাহির থেকে কিন্তু তোমরা অনেকেই ক্লাস করো, তাই না? এমজি ফাহিম আছে, ইব্রাহিম খলিল আছে, রাসেল মোল্লা আছে, এম ইব্রাহিম খলিল আছে সরকারি তিতুমির কলেজ থেকে। আইমান ভাইয়া আছেন, হ্যালো আইমান ভাইয়া। আবিদ পাবেল আছে কুমিল্লা গভর্নমেন্ট কলেজ থেকে। শরীফুল শাওন আছে খুলনা পাবলিক কলেজ থেকে। আমাদের সাথে আরো অনেকে নতুন জয়েন করছো। বশির ইবনে জাফর আছে দনিয়া কলেজ থেকে। ওকে, তোমরা কমেন্ট করতে থাকো, ততক্ষণে আমরা ধীরে ধীরে আমাদের অন্য টপিকগুলোতে যাই।
এতক্ষণ আমরা স্বরূপ হ্যাবিট অনুসারে উদ্ভিদগুলোকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব মূল নিয়ে। তোমরা খুব দ্রুত কমেন্টে একটা ছোট্ট প্রশ্নের উত্তর কি দিতে পারবে? উদ্ভিদের মূল আসলে কয় ধরনের হতে পারে? এক ধরনের নাকি দুই ধরনের বা তিন ধরনের? খুব দ্রুত তোমরা কমেন্টটা করতে করতে আমি তোমাদেরকে বলি, একটা যদি তুমি নারকেল গাছের কথা চিন্তা করো, মনে করো এটা একটা নারকেল গাছ, সেটার মূল এবং একটা মনে করো আম গাছ, সেটার মূল কি একই রকম হবে? তোমাদের কি মনে হয় একই রকম কি হওয়ার কথা? দুটো ভিন্ন ধরনের উদ্ভিদের মূল। আচ্ছা আমি দেখি তোমরা এই প্রশ্নের উত্তর কে কে দিচ্ছ। সুমাইয়া রহমান লিখেছে 2, মহারানী লিখেছে 2, সাইফুল মাহমুদ তাহসান লিখেছে 2 ধরনের। আচ্ছা তোমাদের উত্তর সঠিক, 2 ধরনের। মূল আসলে 2 ধরনের, এক হচ্ছে প্রধান মূল, একটা হচ্ছে গুচ্ছ মূল। এখন প্রশ্ন আসতে পারে প্রধান মূলটা আসলে কিভাবে তৈরি হচ্ছে? প্রধান মূলটা তৈরি হচ্ছে কোনো একটা বীজ থেকে তো উদ্ভিদটা আসবে, তাই না? বীজ থেকে প্রথমে ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল তৈরি হয়। মনে করো একটা মাটি, নিচে এটা হচ্ছে বীজ, এটা হচ্ছে ভ্রূণমুকুল এবং এটা হচ্ছে ভ্রূণমূল। এখন এই ভ্রূণমূলটা পরবর্তীতে ধীরে ধীরে বড় হতে থাকে, বড় হতে হতে মাটির আরো গভীরে যেতে থাকে। যখনই এই ভ্রূণমূলটা পরবর্তীতে গাছটা বড় হওয়ার পরেও সেটা মাটির আরো গভীরে যেতে থাকে এবং চারদিকে শাখা প্রশাখা ছড়াতে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রধান মূল। এটাকে বলি তখন আমরা প্রধান মূল, অর্থাৎ সেই ভ্রূণমূলটাই একটা সময় প্রধান মূলে পরিণত হচ্ছে। কিন্তু কোনো কারণে যদি এই ভ্রূণমূলটা কখনো নষ্ট হয়ে যায়, তখনও কি ওর মূলের প্রয়োজন না? যেহেতু ওর মূলের প্রয়োজন, তখন এই মূলটা নষ্ট হয়ে গেলে চারপাশ থেকে আরো অনেকগুলো মূল তৈরি হতে থাকে। এই মূলগুলো কখনো মাটির নিচ থেকেও তৈরি হয়, আবার কখনো মাটির উপরে কাণ্ডের এখান থেকেও কিছু কিছু মূল দেখা যায়। এই জিনিসটা হচ্ছে আমাদের গুচ্ছমূল তৈরি করে বা অস্থানিক মূল, এটা কোনো নির্দিষ্ট স্থান নেই। বুঝতে পারছি প্রধান মূল এবং গুচ্ছমূলের কারণটা কি? এখন আসো আমরা আলোচনা করব পাতা নিয়ে। মনে করো এটা একটা পাতা, পাতাটা দেখতে খুব সরল হলেও এটার বিভিন্ন অংশের নাম কিন্তু বিভিন্ন রকম। যেমন পাতার এইটুক অংশকে আমরা বলছি বৃন্ত, বৃন্ত বা পেটিওল, বৃন্ত বলছি। এবং এই বৃন্তটা থাকে হচ্ছে, এটা যদি কাণ্ড হয়, কাণ্ড থেকে বা শাখা থেকে এই বৃন্তটা আটকে থাকে এবং সেখানে আমরা পাতাটা দেখতে পাই উদ্ভিদের। এই অংশটাকে কি বলি? এই অংশটাকে বলি হচ্ছে পত্রফলক। এই অংশটা হচ্ছে পত্রফলক। এবং দেখো এই যে বৃন্ত থেকে এই মাঝখানে একটা শিরা দেখা যাচ্ছে, এই শিরাটাকে বলি হচ্ছে মধ্যশিরা। তার চারপাশ দিয়ে আরো অনেকগুলো শিরা তৈরি হয়। এখন যেই পাতাটা আমি এঁকেছিলাম সেই পাতাটা আসলে কি ধরনের? সেই পাতাটা হচ্ছে সরল পত্র। সরল পত্র বলার কারণ কি? এখানে একটা বৃন্ত এবং একটা পত্রফলক। দেখো একটা বৃন্ত এবং একটাই পত্রফলক, এটা হচ্ছে আমাদের সরল পত্র। এখন যৌগিক পত্র জিনিসটা কি? যৌগিক পত্র জিনিসটা হচ্ছে যখন এই পাতাটার, মনে করো এটা যদি মধ্যশিরা হয়, তাহলে এই যে বাকি শিরাগুলো আছে এই শিরাগুলোর থেকে পাতাটা ভাগ হয়ে যায়, মধ্যশিরা পর্যন্ত তারা ভাগ হয়ে এরকম অংশে দুটো বা আরো বেশি অংশে বিভক্ত হয়ে যেতে থাকে। তখন দেখো একটা পত্রফলক কি আর আস্ত আছে? জিনিসটা কিন্তু পুরো একটা পত্রফলকে নেই আর, তখন এটা অনেকগুলো ভাগ হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলি যৌগিক পত্র। এই যৌগিক পত্রগুলো কোন কোন উদ্ভিদে দেখা যায়? আমরা অনেক উদ্ভিদ দেখি না
যেমন হচ্ছে এই কৃষ্ণচূড়া গাছ, ওখানে দেখতে পাই পাতাগুলো হচ্ছে এইভাবে আছে। তারপরে আমরা যদি নারকেল গাছের কথা চিন্তা করি, আমরা দেখতে পাই পাতাগুলো ঠিক এভাবে আছে। এগুলো সবই কিন্তু আসলে যৌগিক পত্র। আবার তুমি যদি আম গাছের কথা চিন্তা করো, তাহলে দেখবে একটা শাখা থেকে একটা পাতা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সরল পত্র। এখন পাতার শিরাবিন্যাস নিয়ে আলোচনা করি। শিরাবিন্যাস আমরা সবাই জানি, তাই না? একটা পাতার মধ্যে শিরাগুলো কিভাবে অবস্থান করছে সেটাই হচ্ছে আমাদের পত্রের শিরাবিন্যাস। এখন শিরাবিন্যাস হয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জালিকাকার, আরেকটা হচ্ছে সমান্তরাল। জালিকাকার গুলার ক্ষেত্রে দেখা যায় এটা যদি মধ্যশিরা হয়, মধ্যশিরা থেকে বাকি শিরাগুলো জালুকের মতো আকার করে পুরো পত্রফলকে বিস্তৃত হয়ে যায়। ঠিক এভাবে যে কোনো দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্রফলকে জালিকাকার জালিকা শিরাবিন্যাসটা দেখা যায়। কিন্তু সমান্তরালের ক্ষেত্রে কি হয়? সমান্তরালের ক্ষেত্রে দেখা যায় মনে করো একটা ঘাস জাতীয় উদ্ভিদ যদি তুমি দেখো, তাহলে দেখবে তার মধ্যে শিরাবিন্যাসটা অনেকটা এরকম, শিরাগুলো পরস্পরের সাথে সমান্তরাল ভাবে আছে। এটাকে আমরা বলি সমান্তরাল শিরাবিন্যাস, এবং এটা সবসময়ই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে জালিকা এবং সমান্তরাল শিরাবিন্যাসের মধ্যে কি কি পার্থক্য আছে? জালিকা শিরাবিন্যাসের ক্ষেত্রে পাতার মধ্যে মধ্য শিরা থেকে বাকি শিরাগুলো জালুকের মতো ছড়িয়ে যাবে, এবং সমান্তরালের ক্ষেত্রে প্রত্যেকটা শিরা একে অপরের সাথে সমান্তরাল অবস্থায় থাকবে। এবং জালিকার ক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদে আমরা এই শিরাবিন্যাস দেখতে পাই, এবং সমান্তরালের ক্ষেত্রে একবীজপত্রীতে আমরা সেটা দেখতে পাই। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করেছো নতুন, দেখি কমেন্টগুলো পড়ছি। আমাদের সাথে নতুন জয়েন করেছে মোহাম্মদ রাইসুল ইসলাম, ইমরান নাজির ইমন, সাইদ হাসান, হাবিব রহমান, মোমেন খান, জিহাদ, ইশরাক। আচ্ছা, এখন তোমরা ফাইলোট্যাক্সির নাম শুনেছো, পত্রবিন্যাস। এই জিনিসটা আমরা কি আগে কখনো শুনেছিলাম? পত্রবিন্যাস, ফাইলোট্যাক্সি বলতে আসলে কি বোঝায়? ফাইলোট্যাক্সি বলতে বোঝায় আমরা বিভিন্ন গাছে দেখতে পাই একটা শাখার মধ্যে হয়তো এদিকে পাতা আছে, এইদিকে পাতা আছে, আবার কখনো এখান থেকে একটা পাতা, এখান থেকে একটা পাতা, এভাবে পাতাগুলো দেখা যাচ্ছে। আবার কিছু গাছে দেখতে পাই পাতাগুলো ঠিক বিপরীতভাবে অবস্থান করছে, একই পর্ব থেকে দুটো পাতা দেখা যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় একটা শাখার ঠিক মাথায় গিয়ে অনেকগুলো পাতা একসাথে অবস্থান করছে। বিভিন্ন পাতাবাহার গাছে এ ধরনের জিনিস আমরা দেখতে পাই। এখন পাতাগুলো যে বিভিন্নভাবে অবস্থান করছে এই জিনিসটা নিয়ে আলোচনা করাই হচ্ছে ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস। এখন আসলে আমরা আলোচনা করি নগ্নবীজী উদ্ভিদ নিয়ে। নগ্নবীজী উদ্ভিদ নিয়ে আলোচনা শুরুর আগে প্রথমেই যেটা জানতে হবে নগ্নবীজী কেন বলা হচ্ছে। নগ্নবীজী উদ্ভিদ বললেই এই শব্দটার মধ্যে কি আমরা একটা উত্তর পেয়ে যাচ্ছি না কেন এটাকে নগ্নবীজী বলছে? কারণ হচ্ছে বীজটার উপরে আমরা যেমন আম খাই বা লিচু খাই, বীজের উপরে কি একটা রসালো অংশ দেখতে পাই, বা যে কোনো একটা শুকনো ফল সেখানে কি বীজের উপরে একটা অংশ দেখতে পাই। নগ্নবীজের ক্ষেত্রে শুধু বীজটাই আমরা দেখতে পাই, তার উপরে অন্য কোনো আবরণ দেখতে পাই না, অর্থাৎ কোনো ফলের আবরণ থাকে না। যেহেতু ফলের কোনো আবরণ থাকে না, সেজন্য এটাকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। এখন নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে তোমাদের সবার আগে যে প্রশ্নটা খুব কমন সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য যদি কখনো প্রশ্নে আসে তাহলে যেটা লিখতে হবে, প্রথমে তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবে হচ্ছে বহু বর্ষজীবী। নগ্নবীজী উদ্ভিদগুলো অনেক বছর বাঁচতে পারে। এছাড়া এদের দেহ হচ্ছে স্পোরোফাইটিক। এখন স্পোরোফাইটিক মানে কি?
স্পোরোফাইটিক বলতে আসলে আমরা বুঝি তাদের যে দেহটা আছে, তাদের দেহের মধ্যে যে কোষগুলো আছে সেই কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড ধরনের, অর্থাৎ সেগুলো ক্রোমোজোম হবে 2n সংখ্যক। ওকে, তাদের দেহটা হবে স্পোরোফাইটিক। এছাড়া তারা হবে অসম রেণুপ্রসূ। অসম রেণুপ্রসূ কথাটার মানে কি? মানে হচ্ছে, দেখো শব্দটার মধ্যে আছে অসম মানে সমান নয়। রেণু বলতে বোঝাচ্ছে এখানে স্ত্রী রেণু ও পুংরেণু। এদের স্ত্রী রেণু আর পুংরেণুর আকার আকৃতি কখনোই সমান হয় না। স্ত্রী রেণুটা সাধারণত বড় আকারের হয়, পুংরেণুটা সাধারণত ছোট আকারের হয়। যখনই কোনো একটা উদ্ভিদের দুটো রেণু ভিন্ন আকৃতির হয়ে যায় তখন সেটাকে আমরা বলি অসম রেণুপ্রসূ, অর্থাৎ সেটা অসম আকৃতির রেণু তৈরি করছে। তারপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য জানবো নগ্নবীজী, সেটা হচ্ছে এদের স্ট্রোবিলাস দেখা যায়। এদের মাইক্রোস্পোরোফিল গুলো একসাথে মিলে স্ট্রোবিলাস গঠন করে। এখন মাইক্রোস্পোরোফিল কি জিনিস? মাইক্রোস্পোরোফিল হচ্ছে যেইখানে পুং রেণুগুলো গঠিত হবে সেই অংশটাকে আমরা বলি মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিল গুলো একসাথে মিলে তারা এরকম একটা কোণের মতো অংশ গঠন করে। এছাড়া এদের মেগাস্পোরোফিল আছে। মেগাস্পোরোফিল গুলো সম্পূর্ণভাবে কোণাকৃতির জিনিস গঠন করতে পারে না, কিন্তু কাছাকাছি ধরনের এরকম একটু ছড়ানো অবস্থায় তারা থাকে। আমরা এটা জনন প্রক্রিয়াতে আলোচনা করব। এখন এই যে কোণ আকৃতি, এগুলাকে আমরা বলছি স্ট্রোবিলাস। এগুলো কিন্তু নগ্নবীজী উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে। এখন আরেকটা খুব কমন প্রশ্ন, নগ্নবীজী উদ্ভিদে কেন ফল হয় না? আমরা সবাই মোটামুটি জানি, তাই না, ফল কেন হয় না? ফল না হওয়ার পেছনে কারণ হচ্ছে এদের কোনো গর্ভাশয় নেই। গর্ভাশয় নেই, কিন্তু এদের ডিম্বক আছে। এদের যে মেগাস্পোরোফিল আছে তার ভেতরে ডিম্বক দেখা যায়। সেই ডিম্বকের সাথে সরাসরি পুংরেণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে। এটার চারপাশ দিয়ে কোনো গর্ভাশয় দেখা যায় না। আমরা নর্মালি কোনো একটা ফুলের মধ্যে এরকম একটা গর্ভাশয় দেখতে পাই না, একটা গর্ভদণ্ড দেখতে পাই, একটা গর্ভমুণ্ডও দেখতে পাই, কিন্তু নগ্নবীজীর ক্ষেত্রে এই রকম অংশ কিছুই দেখা যায় না। দেখা না যাওয়ার কারণে এখানে ফল তৈরি হয় না, কারণ এই যে গর্ভাশয়টা, এই গর্ভাশয়টা পরবর্তীতে ফল হিসেবে রূপান্তরিত হবে। যেহেতু এদের গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল হয় না। এটা একটা কিন্তু প্রশ্ন ছিল, এটা নর্মালি 2 নাম্বারের প্রশ্নে এই প্রশ্নটা অনেক সময় আসে। আরেকটা জিনিস, এরা হচ্ছে বায়ু পরাগী। পরাগায়নের অনেকগুলো মাধ্যম আছে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে একমাত্র বাতাসই হচ্ছে এদের পরাগায়নের মাধ্যম। এরপর আছে এদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়। এখন আর্কিগোনিয়া কি জিনিস? আর্কিগোনিয়া হচ্ছে ফার্নের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম প্রোথেলাসের মধ্যে আর্কিগোনিয়া তৈরি হয়, যেখানে আর্কিগোনিয়াটা ছিল অনেকটা এরকম। আর্কিগোনিয়ার মধ্যে অনেকগুলো কোষ ছিল, এই নিউক্লিয়াসের সাথে এসে শুক্রাণু মিলিত হয়ে এখানে জাইগোট তৈরি করত। ঠিক একই ধরনের একটা গঠন, একই না পুরোপুরি, কাছাকাছি ধরনের একটা গঠন আমরা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়াটা অনেকটা এইরকম হয়, দুটো কোষ থাকে এবং তার নিচে দিয়ে বড় একটা কোষ থাকে। এখানে এসে শুক্রাণুটা মিলিত হলে এখান থেকে জাইগোটটা তৈরি হয়ে যায়। এটা হচ্ছে আর্কিগোনিয়া। এখন তোমাদের মনে রাখতে হবে আর্কিগোনিয়া জিনিসটা আসলে আদি জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা কখনোই আর্কিগোনিয়া দেখতে পাই না। আর্কিগোনিয়া হচ্ছে প্রাচীন আদি জাতীয় উদ্ভিদগুলো আছে সেগুলোর একটা কমন বৈশিষ্ট্য। এছাড়া এদের পত্র সবসময় যৌগিক হবে। যৌগিক পত্র একটু আগে বলেছি, কি যৌগিক পত্রটা কি জিনিস? একটা পত্রফলক, আস্ত পত্রফলক থাকবে না, এরকম ছোট ছোট কয়েকটা পাতা থাকবে,
বা আলাদা আলাদা পাতা থাকবে, এটা হচ্ছে আমাদের যৌগিক পত্র। এখন আমরা নগ্নবীজি উদ্ভিদ হিসেবে আলোচনা করব সাইকাস নিয়ে। সাইকাস নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাইকাসে কোথায় থাকে। সাইকাস নরমালি আর্দ্র উষ্ণ অঞ্চলগুলোতে থাকে এবং শুকনো এরিয়াগুলোতে থাকে। কখনো যেখানে পানি জমে সেখানে আমরা কখনো সাইকাস দেখতে পাই না। তোমরা যারা নতুন লাইভ ক্লাসে জয়েন করছো তারা ভিডিওটি শেয়ার করে দাও যাতে সবাই লাইভ ক্লাসে জয়েন করতে পারে। আর এছাড়া নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ ছাড়া অন্য কোনো টপিকে তোমাদের যদি সমস্যা থাকে উদ্ভিদ বিজ্ঞানে, সেটা তোমরা কমেন্টে জানিয়ে দাও। সাইকাসের গঠন বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা এখন আলোচনা করি, গঠন বলতে প্রথমে আমরা বাহ্যিক গঠনে আসি। বাহ্যিক গঠনের মধ্যে কি আছে? বাহ্যিক গঠন বলতে আমরা বুঝি সাইকাসটা দেখতে কিরকম। সাইকাসের যেই বডিটা বা কাণ্ডটা সেটা হচ্ছে বেলনাকার এবং অশাক। অশাক বলতে বোঝায় সাইকাসের যে কাণ্ড সেটা এরকম লম্বা হয়ে থাকবে এবং এতে কোনো শাখা প্রশাখা দেখা যায় না। এর পাতাগুলো ঠিক মাথায় মুকুটের মতো অবস্থান করে, ঠিক এইভাবে পাতাগুলো অবস্থান করবে, আশেপাশে কোনো পাতা দেখা যায় না। আর পুরো কাণ্ডটা অমসৃণ থাকে, কারণ তাদের যে পাতার গোড়ার দিকে যে অংশটা সেই অংশ কিছুটা এদের পুরো কাণ্ড জুড়ে অবস্থান করে, সেই জন্য তাদের কাণ্ডটা হয় খুবই অমসৃণ। এছাড়া আমাদের সাথে কারা কারা নতুন লাইভ ক্লাসে এসেছে কমেন্টগুলো পড়ছি। আমাদের সাথে জয়েন করেছে সামি খান, আদনান সাকি, পিকুল, মোহাম্মদ জাহিন, আদনান সাকি, শরীফুল শাওন, আতিক, আবির, ঐশী, আরো আছে আমাদের সাথে তানবিন হোসেন, তাছাড়া আরো আছে সাবরিয়া সুরভি। তোমরা যারা লাইভ ক্লাসে আছো তারা ভিডিওটি শেয়ার করে দাও খুব দ্রুত। সাইকাসের ক্ষেত্রে যেহেতু নগ্নবীজির সাধারণ বৈশিষ্ট্যতে আমরা দেখেছিলাম নগ্নবীজির মূল দেহটি হচ্ছে স্পোরোফাইটিক, সাইকাসের ক্ষেত্রেও তাদের দেহটি হয় স্পোরোফাইটিক, অর্থাৎ তাদের কোষগুলো হবে ডিপ্লয়েড জাতীয়। এছাড়া এদের বডিটা কাণ্ডটা পাম জাতীয় হয়। এখানে একটা প্রশ্ন আছে, পাম ফার্ন কেন বলা হয়? পাম ফার্ন বলা হয় কারণ হচ্ছে এদের কাণ্ডটা হচ্ছে পাম জাতীয়, এদের কাণ্ডের ঠিক উপরে মুকুটের মতো করে পত্রগুলো দেখা যায়, যৌগিক পত্রগুলো, এই কারণে সেটা দেখতে অনেকটা পাম গাছের মতো দেখা যায়। তাছাড়া ফার্ন উদ্ভিদের ক্ষেত্রে আমরা পড়েছিলাম না যে কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে, অনেকটা এরকম ভাবে থাকে। সাইকাসের ক্ষেত্রে ঠিক এরকম ভাবেই থাকে, এই কারণে সেটাকে পাম ফার্নও বলা হয়। সাইকাসের মূল হচ্ছে কোরালয়েড জাতীয়। কোরালয়েড জাতীয় কি সেটা তোমাদের বলার আগে প্রথমে বলতে হবে সাইকাসের মূলটা কি। প্রথম থেকে কোরালয়েড জাতীয় হওয়া সম্ভব বা প্রথম থেকে গুচ্ছমূল হওয়া সম্ভব না। প্রথমে যখন সেটা একটা বীজ থেকে উৎপন্ন হচ্ছিল তখন ভ্রূণমূলটা তাদের অক্ষত অবস্থায় ছিল। যখন ভ্রূণমূলটা কোনো একটা কারণে নষ্ট হয়ে যায় তখন সেখানে একটা গুচ্ছ মূল তৈরি হয়। গুচ্ছ মূলগুলো যখন তৈরি হয় সেখানে বিভিন্ন সায়ানোব্যাকটেরিয়া এসে জমা হয়। সায়ানোব্যাকটেরিয়া এসে সেখানে অবস্থান করার ফলে সেই মূলগুলো ফুলে যায়। মূল যদি এরকম থাকে পরবর্তীতে ব্যাকটেরিয়ার আক্রমণে মূলগুলো এরকম হয়ে যেতে থাকে। এখন এই ধরনের মূলগুলোকে আমরা বলছি কোরালয়েড জাতীয়, কারণ সমুদ্রের প্রবাল হচ্ছে কোরাল।
সমুদ্রের প্রবাল আমরা যারা দেখেছি বা টিভিতে বা সামনাসামনি দেখেছি, তারা দেখেছি কোরালগুলো দেখতে অনেকটা এরকম হয়, একটু আঁকা বাঁকা হয়, একটু স্ফীত ধরনের হয়, তাই না? এখন এই মূলগুলো স্ফীত হয়ে যাওয়ার পর একসাথে জড়াজড়ি করে অবস্থান করে, তখন এটাকে দেখলে কোরালের মতো লাগে, মনে হয় একটা প্রবাল। এই কোরালয়েড মূলগুলোর যদি প্রস্থচ্ছেদ করা হয় তাহলে দেখা যায় একটা মূলের প্রস্থচ্ছেদ করলে দেখা যায় সেখানে মাঝখানে ভাস্কুলার বান্ডেলগুলো থাকে এবং বাহির দিকে কর্টেক্স থাকে। কর্টেক্সের তিনটা স্তর দেখা যায়, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর। এটা হচ্ছে মধ্য কর্টেক্স এবং এই সায়ানোব্যাকটেরিয়াগুলো মধ্য কর্টেক্সে অবস্থান করে। মধ্য কর্টেক্সে অবস্থান করার ফলে এই জিনিসটা স্ফীত হয়ে যায়, ফুলে যায়। এই কর্টেক্সটা ফুলে যাওয়ার কারণে পুরো মূলটাই দেখতে মনে হয় ফুলে গিয়েছে, তখন এটার আকৃতি অনেকটা এদিক দিয়ে ফুলে গিয়ে মনে করো এরকম হয়ে যায়, তখন সেটা আমরা কোরালয়েড অবস্থায় দেখতে পাই বা আমরা কোরালয়েড মূল বলি, স্ফীত অবস্থায় দেখতে পাই সেটাকে। আরেকটা খুব কমন প্রশ্ন, সেটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়? জীবাশ্ম কোনগুলোকে বলা হয় বলতো? জীবাশ্ম হচ্ছে অনেক আগেকালে ছিল কিন্তু বর্তমানে নেই, কিন্তু আমরা সেটাকে মাটির কোনো একটা স্তরে খুঁজে পাচ্ছি, দেখতে পাচ্ছি। বিশেষত মেসোজয়েক যুগে যেসব জিনিসগুলো ছিল, যেসব প্রাণীগুলো ছিল, সেই প্রাণীগুলো যখন বিলুপ্ত হয়ে গেছে বিভিন্ন প্রাকৃতিক কারণে, তারা মাটি চাপা পড়ে গেছে। বর্তমানে আমরা যখন মাটি খুঁড়ছি তখন সেই জিনিসগুলোকে জীবাশ্ম আকারে দেখতে পাই। এখন সাইকাসের বৈশিষ্ট্যগুলো সেই মেসোজয়েক যুগে যেসব উদ্ভিদ ছিল সেই উদ্ভিদের সাথে ভীষণ মিলে যায়। মিলে যাওয়ার ফলে আমরা এটাকে বলি জীবন্ত জীবাশ্ম। যেহেতু এটা বর্তমানে এখনো বিলুপ্ত হয়ে যায়নি, জীবিত আছে, আমরা চারপাশে দেখতে পাচ্ছি, এই কারণে সেটা জীবন্ত। এবং যেহেতু আদিকালের উদ্ভিদগুলোর সাথে এটার বৈশিষ্ট্য খুব মিলে যাচ্ছে, সেজন্য সেটাকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। সাইকাস উদ্ভিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। ট্রান্সফিউশন টিস্যু জিনিসটা আসলে কি? ট্রান্সফিউশন টিস্যু বলতে আমরা বুঝি একটা পত্রের, এটা যেহেতু যৌগিক পত্র, যৌগিক পত্রের এই পাতাগুলোর মধ্যে খুব স্পষ্টভাবে শিরাগুলোকে দেখা যায় না। যেহেতু দেখা যায় না, তার মানে কি এদের মধ্যে কি পানি পরিবাহিত হবে না, এদের খাদ্য পরিবাহিত হওয়া প্রয়োজন না, সেই কাজটা করে ট্রান্সফিউশন টিস্যু। ট্রান্সফিউশন টিস্যুটা হচ্ছে একগুচ্ছ কোষ এরকম পাশাপাশি বসে একটা লম্বা নলের মতো তৈরি, নল না ঠিক, পাশাপাশি বসে একটা ভাস্কুলার টিস্যুর মতো গঠন তৈরি করে, সেগুলা পরবর্তীতে পানি এবং খাদ্য পরিবহন করতে থাকে। এটাকে আমরা বলি ট্রান্সফিউশন টিস্যু, যেটা আমরা এই নগ্নবীজী উদ্ভিদগুলোতে দেখতে পাই। এছাড়া আছে হচ্ছে বাতাসের দ্বারা পরাগায়ন হয়, আমরা জানি। এদের মেগাস্পোরোফিল আর মাইক্রোস্পোরোফিল অংশ আলাদা। মাইক্রোস্পোরোফিল গুলো স্ট্রোবিলাস গঠন করে, কোণের মতো অংশ গঠন করে। তাছাড়া মেগাস্পোরোফিল গুলো পুরোপুরি কোণের মতো অংশ গঠন করতে পারে না, কিন্তু তারা একসাথে থাকে। কোথায় থাকে? একটা গাছ যদি এটা হয়, কাণ্ডের ঠিক মাথায় এখানে স্ট্রোবিলাস গুলো অবস্থান করে, একটা স্ট্রোবিলাস থাকে এবং ঠিক মাথায় অবস্থান করে, পাতা দিয়ে ঘেরানো থাকে জিনিসটা। এখন আমরা আলোচনা করব সাইকাসের জনন প্রক্রিয়া নিয়ে। সাইকাসের জনন প্রক্রিয়া দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অযৌন জনন, আরেকটা হচ্ছে যৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে কি হয়? অযৌন জননের ক্ষেত্রে সাইকাস উদ্ভিদের গোড়া থেকে কোনো একটা মুকুল তৈরি হয় বা ছোট একটা গাছ তৈরি হয়, যেটাকে তুমি যদি তুলে নিয়ে অন্য কোথাও লাগাও, সেটা থেকে একটা নতুন সাইকাস উদ্ভিদ দেখা যায়, সেটা থেকে নতুন একটা সাইকাস উদ্ভিদ জন্মানো সম্ভব। এটা হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। যেহেতু একটা উদ্ভিদের নিচ থেকে একটা মুকুল তৈরি হচ্ছে, সেটা কাণ্ডের একটা অঙ্গ হিসেবে তৈরি হচ্ছে, এ কারণে এটাকে আমরা অঙ্গজ জননও বলতে পারি। এরপর আসো যৌন জনন নিয়ে আলোচনা করি। যৌন জনন বলতে আমরা মূলত বুঝি দুটো ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের ফলে জাইগোট তৈরি হবে, তারপর সেখান থেকে কোষ বিভাজিত হয়ে হয়ে আমরা একটা নতুন ভ্রূণ পাবো এবং ভ্রূণ থেকে আমরা পরবর্তীতে উদ্ভিদটা পাবো, তাই তো? এখন যৌন জননের ক্ষেত্রে
তাদের দুটো গ্যামেট থাকে, একটা হচ্ছে পুং গ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এখন পুং গ্যামেটটা থাকে হচ্ছে পুং স্ট্রোবিলাসের মধ্যে। পুং স্ট্রোবিলাসটা হচ্ছে এরকম কোণ আকৃতির। এখানে অনেক ছোট ছোট মাইক্রোস্পোরোফিল থাকে। মাইক্রোস্পোরোফিল গুলো আসলে কি রকম? মাইক্রোস্পোরোফিল গুলো হচ্ছে আচ্ছা এরকম। মাইক্রোস্পোরোফিলের মধ্যে এইখানে যে ছোট ছোট অংশ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়া। কয়েকটা স্পোরাঞ্জিয়া মিলে গুচ্ছ হয়ে সোরাস তৈরি করে। এই স্পোরাঞ্জিয়াগুলোর ভিতরে কোষ বিভাজনের মাধ্যমে পরবর্তীতে পুং রেণু এবং পুং গ্যামেট তৈরি হয়। পুং রেণু থেকে পরবর্তীতে আমরা পুং গ্যামেট পাই। এখন তাহলে যৌনজামের ক্ষেত্রে কি বললাম? পুং স্ট্রোবিলাস আছে কোণ আকৃতির। পুং স্ট্রোবিলাসটা গঠন হয় এরকম ছোট ছোট জিনিস দিয়ে। ওটা হয় অনেকটা এরকম এতটুকু সাইজের, একসাথে এরকম গুচ্ছ আকারে থাকে, পুরোটা চারপাশে ঘিরে সেগুলো বসে থাকে, তখন সেটা একটা কোণ আকৃতির অংশ গঠন করে। তার মধ্যে থাকে হচ্ছে স্পোরাঞ্জিয়া। এই ছোট ছোট অংশগুলো ঠিক এরকম ছোট ছোট অংশ থাকে, সেগুলো কয়েকটা একত্রিত হয়ে নর্মালি 4 থেকে 5টা একত্রিত হয়ে একটা সোরাস গঠন করে। এখন এই স্পোরাঞ্জিয়া গুলোর মধ্যে কি থাকে? স্পোরাঞ্জিয়া গুলোর মধ্যে থাকে হচ্ছে জনন মাতৃকোষ। তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তোমরা কি আমাকে বলতে পারবে যে পুং রেণুর জনন মাতৃকোষ হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? যদি হ্যাপ্লয়েড হয় তাহলে তোমরা অ্যান্সার দিবে হচ্ছে n, আর যদি ডিপ্লয়েড হয় তাহলে লিখবে 2n। প্রশ্নটা হচ্ছে পুং রেণুর যে জনন মাতৃকোষ সেটা হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? তোমরা কমেন্ট করতে থাকো। এর মধ্যে দেখে নেই, এই যে আমরা মাইক্রোস্পোরোফিলটা দেখতে পাচ্ছি, এই মাইক্রোস্পোরোফিলের এই চূড়ার অংশটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস। তোমাদের মূলত সৃজনশীলে প্রশ্ন আসতে পারে যে সাইকাসের যৌন জনন প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে বা পুং গ্যামেটটা কিভাবে তৈরি হচ্ছে। তখন তোমরা লিখতে পারো যে পুং স্ট্রোবিলাসের মধ্যে যে মাইক্রোস্পোরোফিলটা আছে সেখানে সোরাসের মধ্যে স্পোরাঞ্জিয়াগুলো থাকে, স্পোরাঞ্জিয়ার ভেতরে জনন মাতৃকোষ থাকে, সেখান থেকে পুং রেণু তৈরি হচ্ছে, তারপর সেখান থেকে পুং গ্যামেট পাচ্ছি আমরা। আচ্ছা আমি দেখি তোমরা কমেন্টে কি কি লিখছো। কমেন্টে আচ্ছা কমেন্ট অনেকেই কমেন্ট করেছো। এখানে মারফিজুর লিখেছে n, এস এম সুমন লিখেছে হ্যাপ্লয়েড, শাকিল আছে আমাদের সাথে, মুন্সি লিখেছে n অর্থাৎ হ্যাপ্লয়েড, তানবিন লিখেছে হ্যাপ্লয়েড, হাবিব লিখেছে হ্যাপ্লয়েড। তোমরা অধিকাংশ হ্যাপ্লয়েড লিখেছো। সৈয়দ মোহাম্মদ লিখেছে 2n, শাহিন লিখেছে, শাহিন আমার সাথে জয়েন করেছে, রাহাত লিখেছে হ্যাপ্লয়েড, প্লাবন লিখেছে হ্যাপ্লয়েড। তোমরা অনেকে হ্যাপ্লয়েড লিখছো, শুধু একজন ডিপ্লয়েড লিখেছো, সবাই হ্যাপ্লয়েডই লিখছো। আচ্ছা এখন আমি তোমাদেরকে উত্তরটা বলে দিই। সবসময় মাথায় রাখবে যে কোনো কিছুর যখন জনন মাতৃকোষ বলবে তখন আসলে বিষয়টা কি বোঝায়। এই স্পোরাঞ্জিয়ার ভেতরে যে কোষগুলো থাকে সেই কোষগুলোর থেকে কিছু কোষ রূপান্তরিত হয়ে জনন মাতৃকোষে পরিণত হয়। এখন স্পোরাঞ্জিয়ার ভেতরের কোষগুলো আসলে টয়েসেন অবস্থায় প্রথমে থাকে, প্রথমে সেটা ডিপ্লয়েড অবস্থায় থাকে। এই কোষগুলোর মধ্যে কিছু কোষ রূপান্তরিত হয়ে জনন মাতৃকোষে পরিণত হয় এবং সেখান থেকে আমরা পুং রেণু পাই। সব সময় মাথায় রাখতে হবে যখনই কোনো জনন মাতৃকোষ বলে সেটা সব সময় ডিপ্লয়েড। তোমরা যারা হ্যাপ্লয়েড লিখছিলে তারা আসলে লিখছিলে যে জনন কোষটা, জনন মাতৃকোষ থেকে পরবর্তীতে আমরা জনন কোষ পাই। এদের মাঝখানে মায়োসিস কোষ বিভাজনটা ঘটে, তারপরে আমরা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পাই, এর আগে আমরা পাই না।
তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে জনন মাতৃকোষ 2n বা ডিপ্লয়েড। ঠিক আছে, এখন আমরা আলোচনা করি হচ্ছে স্ত্রী রেণু নিয়ে বা মেগাস্পোরোফিল নিয়ে। মেগাস্পোরোফিলটা হচ্ছে দেখতে অনেকটা মাইক্রোস্পোরোফিলের কাছাকাছি, তবে একটু ভিন্ন এবং আকারে একটু বড় হয়। একটা মেগাস্পোরোফিলের চারপাশে ডিম্বকগুলো লাগানো থাকে, এরকম ভাবে লাগানো থাকে। ডিম্বকগুলোর মধ্যে থাকে ডিম্বাণু, সেখানে শুক্রাণু প্রবেশের পরে জাইগোট তৈরি হয়। মেগাস্পোরোফিলটা হচ্ছে এরকম, আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিনিউল, এটাকে আমরা পিনিউল বলি। তোমাদের শুধু নামগুলো মনে রাখতে হবে। প্রশ্ন সৃজনশীলের ক্ষেত্রে সাধারণত আসে হচ্ছে কিভাবে প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটা। পিনিউল এবং এগুলো হচ্ছে ডিম্বক। এই ডিম্বক যেহেতু কোনো গর্ভাশয়ের ভেতরে নেই, সো এখানে একটা ডিম্বক রন্ধ্র থাকে যেটার মধ্য দিয়ে পরবর্তীতে শুক্রাণু প্রবেশ করে। এখন আমরা আলোচনা করব সাইকাস উদ্ভিদের নিষেক নিয়ে। সাইকাস উদ্ভিদের নিষেকের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে এটা সব সময় বায়ু দ্বারা পরাগায়ন হয়। পরাগায়ন সাধারণত কি কি দ্বারা হতে পারে? পানি দ্বারা হতে পারে, বাতাস দ্বারা হতে পারে, কীট পতঙ্গ দ্বারা হতে পারে, কিন্তু সাইকাসের ক্ষেত্রে সবসময় সেটা বায়ু দ্বারা হয়। এ কারণে এটা বৈশিষ্ট্য হচ্ছে বায়ু পরাগী। বায়ু পরাগী যেহেতু ডিম্বকের মধ্যে যে ডিম্বক রন্ধ্র থাকে সেখানে পুংরেণু এসে প্রবেশ করে। প্রবেশ করার পর সেখান থেকে সেটা যখন ভেতরে প্রবেশ করে তখন সেটা ধীরে ধীরে যে আর্কিগোনিয়া দেখিয়েছিলাম, আর্কিগোনিয়াটা মনে করো এখানে অবস্থান করে, সেই আর্কিগোনিয়াতে ভেতরে ঢুকে গিয়ে সেটা মিলিত হয়ে এখানে একটা জাইগোট তৈরি করে এবং সেই জাইগোটটাই পরবর্তীতে বীজ হিসেবে আমরা দেখতে পাই। এখন মনে রাখতে হবে সাইকাসের ক্ষেত্রে নর্মাল যে কোনো উদ্ভিদের মতো ট্রিপ্লয়েড শস্য দেখা যায় না। ট্রিপ্লয়েড শস্যটা আসলে কি? ট্রিপ্লয়েড শস্যর ক্ষেত্রে আমরা সবসময় জানি যে একটা ডিম্বথলির মধ্যে মাঝখানে দুটো নিউক্লিয়াস থাকে, সেখানে শুক্রাণুর আরেকটা নিউক্লিয়াস এসে যুক্ত হয়ে একটা শস্য তৈরি করে, যেটাকে আমরা বলি 3n বা ট্রিপ্লয়েড বা এন্ডোস্পার্ম যেটাকে বলছি। কিন্তু সাইকাসের ক্ষেত্রে যেটা ঘটে, মেগাস্পোরোফিলের ভিতরে কিছু কোষ নিষিক্ত হওয়ার আগেই এন্ডোস্পার্মে পরিণত হয় বা শস্য হিসেবে পরিণত হয়। যেহেতু নিষেক হওয়ার আগে সেটা শস্যতে পরিণত হয়, সেহেতু সেটা থাকে হচ্ছে হ্যাপ্লয়েড। অর্থাৎ সাইকাস উদ্ভিদের শস্য হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু অন্যান্য যে কোনো উদ্ভিদগুলো বীজপত্রী উদ্ভিদগুলোর শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। কিন্তু এবং যখন নিষিক্ত হয় জাইগোটটা হয়ে যায় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে সেটা হয়ে যায় ডিপ্লয়েড। এই ছিল আমাদের সাইকাস নিয়ে আলোচনা। এখন আমরা আলোচনা করব আবৃতবীজী উদ্ভিদ নিয়ে। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওটি শেয়ার করে দাও, আর আমি দেখি তোমরা কার কার নতুন জয়েন করেছো। আমাদের সাথে নতুন জয়েন করেছে হচ্ছে এমপি দিনা, আহসান হাবিব আদনান, নাজমুস সাকিব খুলনা থেকে, আর আছে হচ্ছে মুন্সি হাদি, আবিদ হাসান আছে। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের সবাই একসাথে লাইভ ক্লাস করতে পারে। আর তোমাদের অন্য যেই সব টপিকে সমস্যা আছে উদ্ভিদ বিজ্ঞানে সেটা কমেন্টে জানিয়ে দাও, আমাদের সেকেন্ড লাইভ ক্লাসটিতে সেগুলো সলভ করার চেষ্টা করা হবে। এখন আমরা আলোচনা করব আবৃতবীজী নিয়ে। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে
এর বৈশিষ্ট্যগুলো নগ্নবীজির কাছাকাছি নয়, একটু ভিন্ন ধরনের। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিছু কমন বৈশিষ্ট্য আছে নগ্নবীজির সাথে, সেটা হচ্ছে যেমন এদের দেহ স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক অর্থাৎ এদের দেহ ডিপ্লয়েড জাতীয়। এছাড়া এদের মধ্যে ভাস্কুলার টিস্যু বিদ্যমান। ভাস্কুলার টিস্যুর সবগুলো অংশই আমরা এদের মধ্যে দেখতে পাবো। ভাস্কুলার টিস্যুর মধ্যে কি কি আছে? জাইলেম আছে এবং ফ্লোয়েম আছে। জাইলেমের যে 4টা অংশ, সেই 4টা অংশ আমরা আবৃতবীজী উদ্ভিদে দেখতে পাই। আবার ফ্লোয়েমের যে 4টা অংশ, সেই 4টা অংশে আমরা আবৃতবীজী উদ্ভিদে দেখতে পাই। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এখান থেকে এইদিকে একটা পার্থক্য আছে ছোট, সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের জাইলেমের মধ্যে কোনো ভেসেল আমরা দেখতে পাই না, আর ফ্লোয়েমের মধ্যে কোনো সঙ্গী কোষ দেখতে পাই না। কিন্তু আবৃতবীজীতে আমরা 4টা অংশই দেখতে পাচ্ছি। এছাড়া আবৃতবীজী উদ্ভিদটা, আবৃতবীজী নামটা কেন আসলে? কারণ হচ্ছে এটা ফল দ্বারা আবৃত থাকে। যেহেতু ফল আছে তার মানে এর গর্ভাশয় আছে। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বকটার চারপাশ দিয়ে গর্ভাশয় থাকে, গর্ভদণ্ড থাকে, গর্ভমুণ্ড থাকে। পরাগরেণু গর্ভমুণ্ডতে পতিত হয় এবং পরবর্তীতে সেটা গর্ভদণ্ড দিয়ে ধীরে ধীরে ডিম্বকের দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু নগ্নবীজের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যবস্থা ছিল না, কারণ সেখানে কোনো গর্ভাশয় ছিল না, গর্ভমুণ্ড ছিল না। সেখানে ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে সরাসরি শুক্রাণু ভেতরে চলে যেত। আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে শস্য তৈরি করার কথাটা একটু আগে যেটা বললাম, যে দুটো নিউক্লিয়াসের সাথে আরেকটা নিউক্লিয়াস এসে 3N বা ট্রিপ্লয়েড শস্য গঠন করে, যেটাকে আমরা বলি হচ্ছে এন্ডোস্পার্ম। কিন্তু নগ্নবীজের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ছিল হ্যাপ্লয়েড। এছাড়া আবৃতবীজী উদ্ভিদে আমরা বীজপত্র দেখতে পাই। বীজপত্র একটি হতে পারে বা দুইটি হতে পারে। আবৃতবীজী উদ্ভিদের পরাগরেণু ফ্লাজেলা বিহীন হয়। সেটা বায়ু বা পানি বা কীটপতঙ্গ বা মানুষের দ্বারা পরাগায়ন ঘটে থাকে আবৃতবীজীর ক্ষেত্রে। এবং এসব ক্ষেত্রে দেখা যায় যে আবৃতবীজীর যে পরাগরেণু সেটা কণ্টকিত হয়, কাঁটাযুক্ত হয়, অর্থাৎ পরাগরেণুটা একদম গোল হয় না, এটার যে তল, উপরের তলটা সারফেসটা সেটা একটু অমসৃণ হয়। আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এদের মধ্যে কোনো ফ্লাজেলা থাকে না। নগ্নবীজী উদ্ভিদের শুক্রাণুগুলোর মধ্যে ফ্লাজেলা থাকে, এটা ফ্লাজেলা বিহীন। তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছো যে হাইপোগাইনাস কি। আমরা আমাদের যে সেকেন্ড লাইভ ক্লাসটা হবে সেটা আমরা মূলত ফুল নিয়ে আলোচনা করব, এবং তোমাদের যে পোয়েসি গোত্র এবং মালবেসি গোত্র আছে সে দুটো নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড লাইভ ক্লাসটি দেখো, সেখানে আমরা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আসো আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের একটা পার্থক্য আমরা ছক আকারে শিখে ফেলি। এই প্রশ্নটা সাধারণত 3 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে সৃজনশীলে, যে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্যগুলো কি কি। এইগুলো আসলে মুখস্থ করা লাগে না, তোমরা বুঝে বুঝে যদি করো তাহলে দেখবে খুব সহজে পার্থক্যগুলো বুঝতে পারছো। যেমন প্রথমেই যদি আসি, প্রথমে আছে হচ্ছে মনে করো গর্ভাশয়। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনো গর্ভাশয় নেই, আবৃতবীজীতে গর্ভাশয় আছে। যেহেতু গর্ভাশয়
নেই, তার মানে সেখানে কি নগ্নবীজি উদ্ভিদে আমরা কোনো ফল দেখতে পাবো না, আবৃতবীজিতে আমরা একটা ফল দেখতে পাবো। আর কি কি হতে পারে? নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে বীজের অবস্থানটা কিরকম হবে? নগ্ন হবে। আবৃতবীজির ক্ষেত্রে বীজের অবস্থান হবে হচ্ছে আবৃত, ফল দ্বারা আবৃত থাকবে, অর্থাৎ বীজটা কিরকম হবে। এছাড়া আর কি কি পয়েন্ট হতে পারে? যেমন পরাগায়ন একটা পয়েন্ট হতে পারে। পরাগায়নের ক্ষেত্রে তোমরা লিখতে পারো যে নগ্নবীজি উদ্ভিদ সবসময় বায়ু পরাগী, অর্থাৎ এটা হবে হচ্ছে বায়ু পরাগী। কিন্তু আবৃত বীজের ক্ষেত্রে কি কি আছে? আবৃত বীজের ক্ষেত্রে মনে করা আছে হচ্ছে বায়ু, তারপর আছে পানি, এছাড়া আছে কি কীট পতঙ্গ আছে, পাখি দ্বারাও হতে পারে। নিষেকের ক্ষেত্রে, নিষেক না, শস্যের ক্ষেত্রে, শস্যের ক্ষেত্রে আমরা লিখতে পারি নগ্নবীজের শস্য হচ্ছে হ্যাপ্লয়েড বা এন, আবৃতবীজের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড বা 3N। আচ্ছা, আর আছে পরিবহন টিস্যু। পরিবহন টিস্যুর ক্ষেত্রে আবৃত বীজিতে যে পরিবহন টিস্যুগুলো থাকে সেখানে সবগুলো অংশ উপস্থিত থাকে, কিন্তু নগ্নবীজির ক্ষেত্রে আমরা দেখতে পাই জাইলেমের মধ্যে ভেসেল অবস্থিত থাকে না, এরপর ফ্লোয়েমের মধ্যে আমরা সঙ্গী কোষ দেখতে পাই না। তো এটাই ছিল আমাদের নগ্নবীজের আবৃতবীজি উদ্ভিদের পার্থক্যগুলো। এই পার্থক্যগুলো আসলে আমরা লিখতে পারবো না বৈশিষ্ট্যগুলো বুঝে বুঝে। তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম? আজকে আমরা এই প্রথম লাইভ ক্লাসটিতে আলোচনা করলাম প্রথমে বিরুৎ, গুল্ম, বৃক্ষ নিয়ে। এরপর আলোচনা করলাম পাতা, যৌগিক পত্র, সরল পত্রের মধ্যে পার্থক্যটা, সমান্তরাল শিরাবিন্যাস, জালিকা শিরাবিন্যাস। এছাড়া আলোচনা করলাম আমরা ফাইলোট্যাক্সি নিয়ে, ফাইলোট্যাক্সি জিনিসটা কি। এরপর নগ্নবীজি উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি ছিল আমরা একটু রিভিউ করি। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে ছিল দেহটা স্পোরোফাইটিক হবে, এছাড়া তাদের আর কি থাকতে পারে, তাদের গর্ভাশয় থাকে না, তাদের ফল তৈরি হয় না, তারা বায়ু পরাগী হবে, তাদের শস্য হ্যাপ্লয়েড জাতীয় হবে, তাদের জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে ভেসেল এবং সঙ্গী কোষের দেখা আমরা সঙ্গী কোষ আমরা দেখব না। এগুলো ছিল হচ্ছে আমাদের নগ্নবীজি উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য। নগ্নবীজি উদ্ভিদ হিসেবে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে সাইকাস নিয়ে। সাইকাস নিয়ে আলোচনার মধ্যে আমরা প্রথমে বলেছিলাম সাইকাসটা দেখতে কিরকম হয় এবং সাইকাসের মূল কোরালয়েড মূল কেন হয়, কোরালয়েড মূল বলতে আমরা আসলে কি বুঝছি সেটা, জীবন্ত জীবাশ্ম বলতে আমরা কি বুঝছি, এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো ছোট ছোট প্রশ্ন এবং এগুলো খুব বেশি আসে। তাছাড়া ছিল সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে ছিল হচ্ছে উদ্ভিদটি দেহ হবে স্পোরোফাইটিক, এছাড়া এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে, এদের কাণ্ডের উপরে মুকুটের মতো করে পাতাগুলো দেখতে পাবো, পাতাগুলো হবে যৌগিক, তাদের স্ট্রোবিলাস দেখা যাবে, পুংস্ট্রোবিলাস দেখা যাবে, তাদের মাইক্রোস্পোরোফিল থাকবে, মেগাস্পোরোফিল থাকবে। ও আচ্ছা, একটি কথা, দুটো ভিন্ন গাছে থাকবে, একই গাছের মধ্যে মেগাস্পোরোফিল আর মাইক্রোস্পোরোফিল দেখতে পাওয়া যায় না, হয় না সাইকাসের ক্ষেত্রে। কোরালয়েড মূল থাকবে, তাদের ট্রান্সফিউশন টিস্যু থাকবে, কারণ হচ্ছে তাদের যৌগিক পত্রগুলোর মধ্যে যে পত্রগুলো থাকে সেগুলোর মধ্যে ভাস্কুলার টিস্যু ওভাবে দেখা যায় না, ট্রান্সফিউশন টিস্যু সেখানে ভাস্কুলার টিস্যুর মতো কাজ করে। এছাড়া এদের এরা হচ্ছে হেটারোস্পোরিক, এদের স্পোরগুলো দুই ধরনের, অসম রেণুপ্রসূ যেটাকে আমরা বলছিলাম, আর তারা বায়ু পরাগী হয়। এগুলো হচ্ছে সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপরে আমরা আলোচনা করেছি আবৃতবীজি উদ্ভিদ নিয়ে। আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে কি ছিল?
আবৃতবীজী উদ্ভিদগুলোর বীজটা ফল দ্বারা আবৃত থাকবে, তাদের গর্ভাশয় থাকবে, গর্ভদণ্ড থাকবে, গর্ভমুণ্ড থাকবে। পরাগায়নের সময় পরাগরেণুটা গর্ভমুণ্ডে গিয়ে পতিত হবে এবং তাদের যেই পুংরেণুটা সেটা ফ্লাজেলা বিহীন হবে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে সেটা ফ্লাজেলা সহ হয়, সেখানে এক বা একাধিক ফ্লাজেলা থাকতে পারে। এবং পুংরেণুটা পতিত হওয়ার পর সেখানে দ্বিনিষেক ঘটবে। দ্বিনিষেক ঘটার কারণে একটা ট্রিপ্লয়েড শস্য বা এন্ডোস্পার্ম আমরা দেখতে পাবো। এন্ডোস্পার্মের সাথে সাথে একটা বীজও তৈরি হবে। আর ছিল হচ্ছে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে যে আবৃত বীজের ক্ষেত্রে কোনো আর্কিগোনিয়া তৈরি হয় না। আর্কিগোনিয়ার বৈশিষ্ট্যটা আমরা টেরিডোফাইট উদ্ভিদে দেখেছিলাম এবং পরবর্তীতে আমরা নগ্নবীজী উদ্ভিদে দেখতে পাচ্ছি। আর আবৃত বীজের ক্ষেত্রে আর্কিগোনিয়ার যে বৈশিষ্ট্য সেটা আর দেখা যায় না, কারণ হচ্ছে এটা উন্নত জাতীয় উদ্ভিদ। আর্কিগোনিয়া হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য, আদি জাতীয় উদ্ভিদে এই বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই। এছাড়া তাদের বীজে একটি বা দুটি বীজপত্র দেখা যায়। জাইলেম টিস্যু হচ্ছে প্রকৃত জাইলেম, তার মধ্যে চারটি যে অংশ জাইলেমের, চারটা অংশই আমরা দেখতে পাই। ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা চারটি অংশই দেখতে পাই। তাছাড়া এদের ডিম্বক ফল, এদের বীজ ফল দ্বারা আবৃত থাকে। আমাদের এই লাইভ ক্লাসটিতে আলোচনা করা হয়েছে আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদ নিয়ে। আমাদের যে সেকেন্ড লাইভ ক্লাসটি সেখানে আলোচনা করা হবে হচ্ছে ফুল নিয়ে। ফুল নিয়ে আলোচনা করা হবে এবং সেখানে আলোচনা করা হবে পোয়েসি গোত্র এবং মালভেসি গোত্র নিয়ে। তো তোমাদের যাদের ফুল নিয়ে কিছু কনফিউশন আছে তারা সেকেন্ড লাইভ ক্লাসটিতে থেকো, এবং সেকেন্ড লাইভ ক্লাসে কিছু ফুল দেখানো হবে। তো তোমরা যারা একদম দেখোনি, শুধু বইতে দেখেছো, তাদের জন্য খুব সুবিধা হবে ক্লাসটি করলে। আর পোয়েসি গোত্র নিয়ে যাদের কোনো কনফিউশন আছে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। খুব দ্রুত নেক্সট যে লাইভ ক্লাসটা হবে সেখানে সলভ করার চেষ্টা করা হবে। রাত 9টার সময় সেকেন্ড লাইভ ক্লাসটা শুরু হতে যাচ্ছে। থ্যাংক ইউ।